আজকের আলোচনার বিষয় ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী। তার প্রত্যেকটি কাব্য সম্পর্কে আমরা জেনে নেব এবং যেগুলো অন্তত পরীক্ষা আসতে পারে। আর তার বৃহত্তম, বিশেষ করে ধরুন সাধের আসন, সারদা মঙ্গল, নিসর্গ সন্দর্শন, এছাড়াও তিনি ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কাব্য লিখেছেন, সেগুলো সম্পর্কেও আমরা আলোচনা করব। এবং আলোচনাটি বৃহৎ হতে চলেছে। বিশেষ করে 20 মিনিট আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিয়েছি। এই কারণে এই 20 মিনিটের মধ্যে আমি চেষ্টা করব ভিডিওটি পুরোটা কমপ্লিট করতে। তার প্রত্যেকটি কাব্যের, বিশেষ করে রচনাকাল, প্রকাশকাল, উৎসর্গ, এছাড়া আনুষঙ্গিক যে তথ্য, পাশাপাশি তার স্বর্গগুলোর নাম, স্বর্গগুলোর স্তবক সংখ্যা এবং স্বর্গে কার কার সেই স্বর্গে উদ্ধৃতি গ্রহণ করেছে, সেইগুলো সম্পর্কে আলোচনা থাকছে। বিশেষ করে যারা জ্ঞান পিপাসু স্টুডেন্ট, তাদের জন্য তো ভীষণ কাজে আসবে। এবং এসএলএসটি এবং মাদ্রাসা সিলেবাসের উপর বেস করে পুরো ভিডিওটি আপনাদের কাছে জাস্ট 20 মিনিট সময় চাইছি। আপনার 20 মিনিটের মধ্যে ভিডিওটি দেখুন এবং নিজেরা সমৃদ্ধ হয়ে উঠুন এবং পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নিন। তো ছোট্ট রিকোয়েস্ট একটা, যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম আসছেন অন্তত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আজকের ভিডিও শুরু করছি। একটু ডিসপ্লের দিকে লক্ষ্য রাখুন। দেখুন, প্রথম, জন্ম 21শে মে 1835, আর মৃত্যু হচ্ছে 24শে মে 1894। ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমরা অন্যান্য তথ্যগুলো একটু দেখে নিই। দেখুন, জন্ম ও জন্মস্থান। বিহারীলাল চক্রবর্তী 1835 খ্রিস্টাব্দে 21শে মে পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসবাগান অঞ্চলের নিমতলায় জন্মগ্রহণ করেন। যেটা আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পরিবার। কবির পিতার নাম হচ্ছে দীননাথ চক্রবর্তী। কবির পত্নীদের নাম বুঝতে পারা যাচ্ছে যে কবির একের অধিক বিয়ে। দেখুন, অভয়া দেবী প্রথমা স্ত্রী, আর দ্বিতীয় পত্নী কাদম্বরী দেবী। কবির পদবী, কবির পারিবারিক পদবী হচ্ছে চট্টোপাধ্যায়, আর পত্রিকার সম্পাদক, অর্থাৎ তিনি কয়েকটি পত্রিকার সঙ্গে সম্পাদনার সূত্রে জড়িত ছিলেন, যথা পূর্ণিমা, যদি ওই পত্রিকাটি প্রথম প্রকাশিত হচ্ছে 1859 সাল, আর আরেকটি হচ্ছে সাহিত্য সংক্রান্তি, আরেকটি হচ্ছে অবোধ বন্ধু। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে উপাধি। উপাধি ভীষণ ইম্পর্টেন্ট। বিশেষ করে দেখুন, প্রথম হচ্ছে উপাধিটা ভোরের পাখি। এই ভোরের পাখির নামটা দিচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আপনাদের ভীষণ কাজে আসবে। আর হচ্ছে স্বগতোক্তি, এটা হচ্ছে বিহারীলাল চক্রবর্তীর কবি কর্মকে রবীন্দ্রনাথ স্বগতোক্তি নাম দিয়েছেন, এটাও কিন্তু রবীন্দ্রনাথেরই দেওয়া। আরেকটা হচ্ছে আধুনিক বাংলা গীতি কবিতার পথিকৃত। আর একটা লাস্ট হচ্ছে প্লেটোনিক প্রেমধারার কবি বলা হচ্ছে, কারণ সারদা মঙ্গল এবং সাধের আসন কাব্যগ্রন্থ রচনার পর কবিকে এই নাম দেওয়া হচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এটা ভীষণ ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে আমরা কবির প্রথম রচনার প্রকাশ। কবি কোথায়, কিভাবে প্রথম রচনা, দেখুন কোন পত্রিকায়। কবি প্রতিষ্ঠিত পূর্ণিমা পত্রিকা, অর্থাৎ তিনি পূর্ণিমা পত্রিকায় তার কবিতার রচনার মাধ্যমে তিনি সাহিত্য জগতে আসছেন। মন্তব্য, একটা তার বিখ্যাত মন্তব্য এখানে পেয়েছি। তিনি নব্য রোমান্টিক কবিগণের অগ্রণী আর বাঙালি মাইনর কবিগণের শ্রেষ্ঠ, এটা বলছে প্রমথনাথ বিশি। আর যে যে পত্রিকায় তিনি লিখতেন, যেসব পত্রিকায় তিনি লিখতেন, কোন কোন পত্রিকা একটু দেখে নিই আমরা। দেখুন, পূর্ণিমা, সাহিত্য সংক্রান্তি, অবোধ বন্ধু, প্রয়াস, জন্মভূমি, আর্য দর্শন, মালঞ্চ, ভারতী, কল্পনা, আর হচ্ছে প্রদীপ এবং বান্ধব। এই পত্রিকাগুলোতে তিনি লেখালেখি করতেন। এরপর আমরা তার কবির বিহারীলাল চক্রবর্তী প্রতিটি কাব্যগ্রন্থ ও সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। এটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন, আমি এখানে প্রথম কাব্যগ্রন্থ দেখুন, স্বপ্ন দর্শন, রচনা 1858, পত্রিকা পূর্ণিমা, আর এটির কোনো স্বর্গ নেই। বিশেষ মন্তব্য বলতে গদ্য রচনা, এটাই মানে কী ধরনের রচনা। পরে হচ্ছে সঙ্গীত শতক 1862, শতক মানেই বুঝতে পারছেন 100, এখানে 100টি গান রয়েছে এবং গানের সংকলন। বন্ধুবিয়োগ, এটি 1870, পূর্ণিমা পত্রিকায় 4টি স্বর্গ এবং স্ত্রী এবং বন্ধু স্মৃতি বিজড়িত একটি কাব্য। আর এরপর হচ্ছে নিসর্গ সন্দর্শন 1870, অবোধ বন্ধু 7টি স্বর্গ রয়েছে। প্রেম প্রবাহিনী, এটি 1870, অবোধ বন্ধু 5টি স্বর্গ। ঈশ্বর গুপ্তের অনুসরণ, আছে এই কাব্যে তিনি ঈশ্বর গুপ্তকে অনুসরণ করছেন। বঙ্গসুন্দরী 1870, এটিও অবোধ বন্ধু পত্রিকায় 10টি স্বর্গে লেখা। সারদামঙ্গল 1879 খ্রিস্টাব্দে প্রকাশিত, আর্য দর্শন পত্রিকায় 5টি স্বর্গ, এটি কিন্তু তার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আর আরেকটি হচ্ছে মায়াদেবী, এটি 1882-তে ভারতী পত্রিকায় 33টি স্তবক রয়েছে এবং ক্ষুদ্র কাব্য। এরপর হচ্ছে শরৎকাল 1882, ভারতী পত্রিকা, এবং এটি খণ্ড কবিতার সমাহার। এরপর হচ্ছে দেবরানী 1882 খ্রিস্টাব্দে ভারতী পত্রিকায় 26টি স্তবক রয়েছে, এটি কিন্তু ক্ষুদ্র কাব্য। ধূমকেতু 1882, প্রয়াস পত্রিকায় 27টি স্তবক রয়েছে, ক্ষুদ্র কাব্য এটিও।
আর বাউল বিংশতি 1887 খ্রিস্টাব্দে কল্পনা পত্রিকায় প্রকাশিত হচ্ছে। এটি কিন্তু বাউল গানের সংকলন এবং 20টি গান রয়েছে। এবং সাধের আসন এটি 1889 খ্রিস্টাব্দে, এটি কিন্তু মালঞ্চ পত্রিকায় প্রকাশিত হচ্ছে। 10টি স্বর্গ এবং শেষ কাব্য অর্থাৎ মৃত্যুর পর গ্রন্থবলিতে সম্পূর্ণ বের হচ্ছে। এবার আমরা এগুলো হচ্ছে তার সংক্ষিপ্ত, এগুলো আপনাদের কাজে আসতে পারে, কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে, কি জাতীয় রচনা। এবার আমরা তার প্রত্যেকটি রচনা সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা করব। এবার দেখুন, আমরা প্রথম যে কাব্যটি আলোচনা করব সেটা হচ্ছে স্বপ্ন দর্শন আলোচনা। এটা হচ্ছে প্রকাশকাল দেখে নেব 1858 খ্রিস্টাব্দে এটা হচ্ছে প্রকাশিত হচ্ছে। ধরনটা কেমন, অর্থাৎ শ্রেণী কিরকম, এটা হচ্ছে তার গদ্য রচনা, এটাকে গদ্য প্রবন্ধ বইও বলতে পারি, আবার রূপকাশ্রিত গদ্য বলতে পারি। ভূদেব চৌধুরী কি বলছে, এই গ্রন্থটিকে গদ্য রূপক কাব্য বলছেন। আর সুকুমার সেন বলছেন এটিকে গদ্য নিবন্ধ। আর বিভাগটা কেমন, এটি সমগ্র কাব্য রচনাটি 18টি দীর্ঘ অনুচ্ছেদে বিভক্ত। আর পত্রিকায় প্রকাশ এটি কিন্তু পূর্ণিমা পত্রিকা 1858 খ্রিস্টাব্দে। যদি বঙ্গাব্দ দেখি তাহলে 1265-তে প্রকাশিত হচ্ছে। এই পূর্ণিমা পত্রিকাটি কিন্তু কবির সম্পাদিত। এরপর হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। প্রতিটি কাব্য সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে নেব। দেখুন, প্রথম যে রচনাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সঙ্গীত শতক। এটা হচ্ছে প্রকাশকাল হচ্ছে 1862 খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হচ্ছে। মূল ভাব বা বিষয় এই কাব্যের মূল ভাব হচ্ছে মানবপ্রেম ও প্রকৃতি প্রীতি। আর কবিতার সংখ্যা, সঙ্গীত শতক মানেই বুঝতে পারছেন 100, তবে উপসংহারমূলক একটি কবিতা আছে এবং সেটাকে ধরলে কিন্তু কবিতার সংখ্যা দাঁড়াচ্ছে 100টি। অলরেডি আমি পূর্বে জানিয়েছি যে 101টি, আর পূর্বে জানিয়েছিলাম 100টি, এখানে কিন্তু 101টি পেলাম, কারণ উপসংহারমূলক কবিতাটি ধরলে। এছাড়াও আমরা আরও এই কাব্য সম্পর্কে কিছু জানতে পারছি, সেগুলো একটু আমরা দেখে নিই। দেখুন, এই কাব্যের মাধ্যমে ঠাকুর পরিবারের সঙ্গে যোগাযোগ তৈরি হচ্ছে এবং যেটা তার আজীবন এক কথা বলতে পারি ছিল। কবিতার প্রথম কবিতাটিতে দেখুন সঙ্গীত বিদ্যার গুণবত্তা আলোচিত হয়েছে, তাহলে প্রথম কবিতাতে। আর সঙ্গীত শতকের সমাপ্তি সূচক কবিতাটি কবিপত্নীর উদ্দেশ্যে রচিত এবং এই সঙ্গীতগুলির প্রত্যেকটি শিরোনামে কিন্তু রাগ রাগিনী এবং তালমানের নির্দেশ আছে। আর এই কাব্য সম্পর্কে একজন একটা বিখ্যাত কথা বলছে, দেখুন, সঙ্গীত শতক নবোদিত প্রতিভা সূর্যের কিরণমালা। কে বলছেন? বিষ্ণুপদ পান্ডা। এরপর আমরা বন্ধু বিয়োগ সম্পর্কে একটু দেখে নেব, ভীষণ ইম্পর্টেন্ট এই কাব্যটি। দেখুন, এটি পত্রিকায় প্রকাশ, এটি কিন্তু পূর্ণিমা পত্রিকায় প্রকাশিত হচ্ছে এবং 1870 সালে প্রকাশিত হচ্ছে। প্রকাশকাল এটা 1870। স্বর্গনাম, এই কাব্যটি কিন্তু 4টি স্বর্গ রয়েছে। দেখুন, প্রথম স্বর্গর নাম পাচ্ছি আমরা পূর্ণ বিজয় এবং এর স্বর্গের শুরুতে গ্রের লেখা 4 লাইন উদ্ধৃতি ব্যবহার করছে। কিন্তু কবি এইটি শুরু করার আগে, এই স্বর্গটি শুরু করার আগে গ্রে বলে একজন লেখক তার 4 লাইন ব্যবহার করছে। দ্বিতীয় স্বর্গের নাম হচ্ছে কৈলাস, আর তৃতীয় স্বর্গের নাম হচ্ছে সরলা, আর চতুর্থ স্বর্গ হচ্ছে রামচন্দ্র। এবং এই সম্পর্কে আরেকটু দেখে নিই যে শেষ 3টি স্বর্গের শুরুতে কালিদাস থেকে উদ্ধৃতি ব্যবহার করেছেন, মানে এই 3টে স্বর্গে কিন্তু কালিদাস, আর আগেরটা কিন্তু গ্রে থেকে। এবং একটি সঙ্গীত সহ 4টি স্বর্গের পংক্তি মোট 1090টি। আর কাব্যের গঠন কেমন, এই কাব্যে প্রথম স্বর্গের প্রথম ছত্রে পূর্ণচন্দ্র, কৈলাস ও বিনয়ের নামোল্লেখ থাকলেও কবি এই স্বর্গে পূর্ণচন্দ্র বিজয় সম্পর্কে তার বেদনা নিবেদন করেছেন। এরপর দেখুন, এখানেই আরও তথ্য পাচ্ছি যে এটি দ্বিতীয় যে স্বর্গ বন্ধু কৈলাসের উদ্দেশ্যে রচিত, তৃতীয় স্বর্গ কবির প্রথমা পত্নী অভয়াদেবীর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করছেন এবং কবিতায় কবি সরলা এই নামটি ব্যবহার করছেন। এবং চতুর্থ স্বর্গটি হচ্ছে বন্ধুবর রামচন্দ্রের স্মৃতিভিত্তিক। প্রভাব, এই কাব্যে কিন্তু দেখুন আমরা ভাষাভঙ্গিতে ঈশ্বর গুপ্তের প্রভাব লক্ষ্য করছি। আর জেনে রাখো বলতে এখানে বিহারীলাল চক্রবর্তীর সর্বপ্রথম রচনা এটি এবং কাব্য রচনার ক্রমিকতায় লক্ষ্য রেখে বন্ধু বিয়োগ কাব্যকে প্রথম ও প্রেম প্রবাহিনী কাব্যকে দ্বিতীয় রচনা বলে নির্দেশ করা হয়েছে। এবারে আমরা বাকি আর একটু তথ্য দেখে নিই। এটি মূলত আখ্যানমূলক কাব্য এবং বিহারীলালের প্রথম স্ত্রী এবং 4 বন্ধুর বিয়োগ বেদনার কাব্যরূপ হলো এই বন্ধু বিয়োগ। ভিডিওটি একটু বড় হবে আপনাদের জানিয়ে রাখি, কারণ এরপর আমরা আরেকটি রচনা পাচ্ছি, সেটা হচ্ছে নিসর্গ সন্দর্শন। এটি
পত্রিকায় দেখুন প্রকাশকাল হচ্ছে এটি 1870 সালে প্রকাশিত, পত্রিকায় প্রকাশ এটা হচ্ছে অবোধবন্ধু পত্রিকায় 1870 খ্রিস্টাব্দে, বঙ্গাব্দে হচ্ছে 1275 বঙ্গাব্দে প্রকাশিত হচ্ছে। রচনাকাল আপনারা দেখতে পারেন এটি প্রথম, তৃতীয় এবং চতুর্থ রচিত হচ্ছে 1863-তে এবং প্রথম দ্বিতীয় কাব্য স্বর্গ রচিত হচ্ছে 1865-তে এবং পঞ্চম স্বর্গ রচিত হচ্ছে 1867 সালে। স্বর্গ এই কাব্যটি কিন্তু 7টি স্বর্গে বিভক্ত এবং প্রত্যেকটা স্বর্গ নাম এবং স্তবক সংখ্যাও আমরা একটু দেখে নেব। দেখুন 7টি স্বর্গ, প্রথম স্বর্গের নাম পাচ্ছি, প্রথম স্বর্গের নাম পাচ্ছি চিন্তা এবং স্তবক সংখ্যা কিন্তু 26টি। এই স্বর্গটি শুরুর পূর্বে শেলী ও ভর্তৃহরির উদ্ধৃতি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এদের দুজনের রচনা থেকে উদ্ধৃত গ্রহণ করা আছে। এবং স্তবক সংখ্যা দেখুন দ্বিতীয় স্বর্গের নাম হচ্ছে সমুদ্র দর্শন, এটি কিন্তু স্তবক সংখ্যা 49টি, এখানে কালিদাসের উদ্ধৃতি ব্যবহার করেছে, অর্থাৎ কালিদাসের রচনা থেকে নেওয়া হয়েছে। এরপর আমরা আরও কিছু তথ্য আমরা দেখে নিই। দেখুন আপনাদের কাজে আসবে তৃতীয় স্বর্গের নাম হচ্ছে বীরঙ্গনা, এটি কিন্তু 49টি স্তবক রয়েছে এবং এই কাব্যের শুরুতে কিন্তু 4 লাইন উদ্ভট গীত ব্যবহৃত হয়েছে। এরপর হচ্ছে চতুর্থ স্বর্গের নাম হচ্ছে নভমণ্ডল, স্তবক সংখ্যা 21টি এবং এটি কালিদাসের উদ্ধৃত রয়েছে, কালিদাস শুরু করছেন। পঞ্চম স্বর্গের নাম হচ্ছে ঝটিকার রজনী, এটি স্তবক সংখ্যা 16টি এবং শুরু পূর্বে কিন্তু একটা সাল তারিখ উল্লেখ আছে, দেখুন 1274 সাল 16ই কার্তিক লেখা আছে, আর এখানে শ্রুতির উদ্ধৃতি ব্যবহার করেছেন। ষষ্ঠ স্বর্গের নাম পাচ্ছি আমরা ঝটিকা সম্ভোগ, এটি স্তবক সংখ্যা হচ্ছে 58 এবং লর্ড বায়রনের রচনার উদ্ধৃতি হিসেবে ব্যবহার করেছে। এগুলো উল্লেখ করেছি কার কোথা থেকে উদ্ধৃতি নিয়েছেন, এটা কিন্তু ভীষণ আপনাদের ইম্পর্টেন্ট বলে এখানে আলোচনা করা হয়েছে। সপ্তম স্বর্গ দেখুন পরদিনের প্রভাত, স্তবক সংখ্যা 12টি এবং এই কাব্যের শুরুতেও কিন্তু একটা সাল পাচ্ছি 1276 সাল 17ই কার্তিক লেখা এবং বাল্মীকি থেকে উদ্ধৃত তিনি ব্যবহার করছেন। তাহলে এগুলো সপ্তম স্বর্গ হলো। এবং এই কাব্যের দেখুন ছন্দটি হচ্ছে পয়ার ত্রিপদী ছন্দ ব্যবহার করছেন। উৎসর্গ যেটা ভীষণ ইম্পর্টেন্ট, এই কাব্যটি উৎসর্গ করছেন ব্রজেন্দ্র কুমার সেন কবিরাজকে। আর জেনে রাখো এটি হচ্ছে এই কাব্যের দ্বিতীয় স্বর্গ, সমুদ্র দর্শন কবিতার উপর বায়রনের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আর কথিত আছে কি যে 16ই কার্তিক 1274 রাতের বেলায় যে প্রবল ঝড় উঠেছিল এবং তা এই কাব্যের শেষ 3 স্বর্গের বিষয়, অর্থাৎ এই যে একটা ঝড় এই তারিখে, সেই ঝড়ের ফলে কিন্তু তিনি এটি রচনা করছেন। এরপর হচ্ছে আরেকটি কাব্য আমরা সম্পর্কে দেখে নেব, আমাদের প্রেম প্রবাহিনী। এটি প্রকাশকাল হচ্ছে 1870, স্বর্গ এটি কিন্তু 5টি স্বর্গে 1128টি পংক্তি এর কাব্য। স্বর্গগুলির নাম একটু দেখিনি আমরা। প্রথম স্বর্গ নাম হচ্ছে পতন, শুরুতে শেক্সপিয়ারের উদ্ধৃতি তিনি নিয়েছেন। দ্বিতীয় স্বর্গ হচ্ছে বিরাগ, এটাও শেক্সপিয়ারের উদ্ধৃতি গ্রহণ করেছেন। তৃতীয় স্বর্গ নাম হচ্ছে বিষাদ, এটি হচ্ছে ভর্তৃহরি থেকে 4 লাইন তিনি গ্রহণ করছেন। আর চতুর্থ স্বর্গের নাম পাচ্ছি আমরা অন্বেষণ এবং এটিতে শুরুতে শিলহর মিশ্র থেকে 4 লাইন তিনি গ্রহণ করছেন। বাকি আমরা একটু দেখে নিই। পঞ্চম স্বর্গ এটা নির্বাণ এবং শুরুতে তিনি শিলহর মিশ্র থেকেও 4 লাইন উদ্ধৃত গ্রহণ করছেন, একই জিনিস। বিষয় হচ্ছে প্রেমের আবেগ, অনুরাগ, স্মৃতি, ভাবনা প্রকাশিত হয়েছে এই কাব্যে। ছন্দ এটি পয়া ছন্দে রচিত। কাব্যের মূল কথা কি? জীবন সংসার প্রকৃত প্রেমহীন, এটি হচ্ছে কাব্যের মূল বিষয়। জেনে রাখা এটা হচ্ছে তার দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ এবং পতন নামক প্রথম স্বর্গে একটি ক্ষুদ্র কাহিনীর নাটকীয় উল্লেখ আছে। আর রাগ ব্যাপ্তিতে যে স্বর্গের সূচনা, রাগহীনতায় তার সমাপ্তির দিকে দৃষ্টি রেখে কবি দ্বিতীয় স্বর্গের নামকরণ করেছেন কিন্তু বিরাগ। এবং এই কাব্যের মধ্যে বিশেষ করে তৃতীয় এবং পঞ্চম স্বর্গের মধ্যে উজ্জ্বল কুমার মজুমদার, ওয়ার্ডসওয়ার্থ, টিনটান্ট অ্যাবি আর শেলির অ্যালিস্টার কবিতার ছায়া লক্ষ্য করছেন। এবং এই কাব্যেও কবি বন্ধু বিয়োগের মতো 14 মাত্রার পয়া ছন্দ তিনি গ্রহণ করছেন বা পয়া ছন্দে লিখছেন। এরপর আর একটা কাব্য আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে বঙ্গসুন্দরী। দেখুন প্রকাশকাল এটা হচ্ছে 1867 থেকে 69, আর এটি দ্বিতীয়বার কিন্তু যখন প্রকাশিত হয়েছে তো সেই সালটা হচ্ছে 1880। রচনাকাল এটিও 1867 থেকে 69। উৎসর্গ কিন্তু কৃষ্ণকমল ভট্টাচার্যকে উৎসর্গ করছেন, ভীষণ ইম্পর্টেন্ট। সুন্দরী কবিতাটির বা কাব্যগ্রন্থটির উপসংহার মানে যে হারপত্রটি 52 স্তবকের একটি দীর্ঘ কবিতা। এবং স্বর্গ হচ্ছে 10টি স্বর্গ এবং প্রথমে এর 9টি স্বর্গ ছিল, যদিও 1880 সালে তিনি আরেকটি স্বর্গ লিখছেন, সেটার নাম হচ্ছে দেখুন সুরবালা নামে আরেকটি লিখছেন। এবং স্বর্গের নামগুলো একটু আমরা দেখে নেব।
প্রথম স্বর্গের নাম হচ্ছে উপহার এবং স্তবক রয়েছে 52টি, ভবভূতি থেকে তিনি উদ্ধৃতি গ্রহণ করছেন। দ্বিতীয় স্বর্গের নাম হচ্ছে নারী বন্দনা, 45টি স্তবক রয়েছে এবং এখানে কিন্তু শুরুতে ভবভূতির থেকে উদ্ধৃতি নিচ্ছেন। তৃতীয় স্বর্গ এটা হচ্ছে সুরবালা, এটাতে স্তবক রয়েছে 101টি, শুরুতেই কালিদাস থেকে তিনি উদ্ধৃতি নিচ্ছেন। আর এবং এই স্বর্গটির কিন্তু পটভূমি হচ্ছে কৃষ্ণকমল ভট্টাচার্যের পারিবারিক চিত্র, অর্থাৎ এটি দেখে তিনি লিখছেন। চতুর্থ হচ্ছে চির পরাধিনী, স্তবক 47টি, শুরুতে তিনি ভারবি থেকে উদ্ধৃতি নিচ্ছেন। পঞ্চম এটি হচ্ছে করুণা সুন্দরী, স্তবক রয়েছে 16টি এবং উদ্ধৃতি গ্রহণ করছেন লর্ড বায়রন থেকে। বায়রনের চাইল্ড হার্লডের প্রভাব দেখা যাচ্ছে। বাকি আমরা দেখে নিই ষষ্ঠ স্বর্গ। ষষ্ঠ স্বর্গ থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ষষ্ঠ স্বর্গের নাম পাচ্ছি বিষাদিনী, স্তবক রয়েছে 26টি, আর এটি এখানে কিন্তু ভবভূতি থেকে উদ্ধৃতি নিচ্ছেন। সপ্তম স্বর্গ হচ্ছে প্রিয় সখী, স্তবক রয়েছে 31টি এবং এখান থেকেও তিনি কিন্তু ভবভূতি থেকে উদ্ধৃতি নিচ্ছেন। অষ্টম হচ্ছে বিরোহিণী, এখানে থেকে তিনি হর্ষদেব থেকে তিনি এই কাব্যে স্বর্গে উদ্ধৃতি নিচ্ছেন এবং স্বর্গের শুরুতে কিন্তু 3টি সঙ্গীত রয়েছে এবং এই সঙ্গীতগুলো হচ্ছে বিশ্বদাত্তক, আর শেষে কিন্তু 2টো সঙ্গীত আছে এবং এটা কিন্তু আনন্দময়তা ঘটেছে। এবং নবম স্বর্গের নাম হচ্ছে প্রিয়তমা, স্তবক সংখ্যা 44টি, উদ্ধৃতি নিচ্ছেন ভবভূতি থেকে। আর দশম স্বর্গ অর্থাৎ শেষ স্বর্গ হচ্ছে অভাগিনী, স্তবক হচ্ছে 46টি আর উদ্ধৃতি নিচ্ছেন কালিদাস থেকে। এই ধরনের এটি কী ধরনের কাব্য? এটি হচ্ছে নারী বন্দনামূলক কাব্য বলা যেতে পারে। জেনে রাখো এটি হচ্ছে কবির ক্ষুদ্র কাব্যগ্রন্থ। সুকুমার সেন চিরপরাধিনী, বিরোহিণী ও অভাগিনী স্বর্গকে ভূমিকা কাব্য বলেছেন, তবে এগুলি কিন্তু ড্রামেটিক মনোলগি বা নাটকীয় মনোকথন শ্রেণীর কাব্যও বলা যেতে পারে এবং এটিকে কবির প্রথম সার্থক কাব্য বলা যেতে পারে। এবং কাব্যের শুরুতেই তিনি উপহার কবিতা এবং এই কবিতাটি আবার শুরুর পূর্বে কিন্তু ভবভূতির থেকে নেওয়া হয়েছে, অলরেডি আমি পূর্বে জানিয়েছি। ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, আপনাদের কাছে একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে, কারণ এত বিস্তারিত আলোচনা আপনারা পাবেন না বলেই এখানে দিতে হচ্ছে। দেখুন শারদামঙ্গল, তার শ্রেষ্ঠ কাব্য, প্রকাশকাল 1879 খ্রিস্টাব্দে, এটি কিন্তু আর্য দর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছে। রচনারম্ভ 1870 এবং প্রথম প্রকাশ 1874। উৎসর্গ তিনি শারদামঙ্গল কাব্যের উপহার শীর্ষক কবিতার প্রথম 2 পংক্তিতে উল্লিখিত নয়ন অমৃত রাশি প্রেয়সী আমার, জীবন জুড়ালো ধন হৃদি ফুলহার, যিনি তার উদ্দেশ্যে এই শারদামঙ্গল কাব্য তিনি উৎসর্গ করছেন। স্বর্গ কিন্তু মোট 5টি এবং সেই স্বর্গের মোট স্তবক সংখ্যা 153টি। এই কাব্যের ক্ষুদ্রতম পংক্তি সংখ্যা হচ্ছে 3 এবং দীর্ঘতম স্তবক রয়েছে 21 পংক্তির। ভীষণ ইম্পর্টেন্ট ধরন হচ্ছে এটি সাবজেক্টিভ বা মন্ময়ী ধর্মিক কাব্য, আর এটি হচ্ছে কবির শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এই কাব্যের প্রথম চরণটি হলো নয়ন অমৃত রাশি প্রেয়সী আমার এবং শারদামঙ্গল কাব্য মোট 7টি গীত রয়েছে। উষা বন্দনা দিয়ে এই কাব্যে শুরু হচ্ছে এবং কাব্যের শুরুতে একটি পত্র আছে। কবি এই পত্রখানি লিখছেন বন্ধুবর অনাথ বন্ধুক রায়কে এবং সেটি কবে লিখছেন? তারিখ 4 কার্তিক 1228 বঙ্গাব্দে। এছাড়া এই কাব্যের মূল ভাব হচ্ছে বিরহ এবং ইংরেজ কবি শেলির স্পিরিট অফ বিউটির সঙ্গে বিহারীলালের আরাধ্য শারদার কিন্তু সাদৃশ্য রয়েছে এবং শারদামঙ্গল কিন্তু কবি বিহারীলাল রচিত কাব্য মালিকার হচ্ছে মধ্যমণি এবং সাধের আসন কাব্যগ্রন্থের 9ম স্বর্গে এই শারদামঙ্গল কাব্য রচনার ইতিহাসটি অত্যন্ত সংক্ষেপে তিনি নিপুণতার সঙ্গে ব্যক্ত করেছেন। বাকি যে কাব্যগুলো হচ্ছে অতটা ইম্পর্টেন্ট নয়, খুব সহজ। দেখুন মায়াদেবী সম্পর্কে আমরা একটু দেখে নেব। মায়াদেবীর হচ্ছে রচনাকাল হচ্ছে 1289 বঙ্গাব্দে, এটি কিন্তু ভারতী পত্রিকায় প্রকাশিত হচ্ছে। প্রকাশকাল হচ্ছে 1882। স্তবক সংখ্যা এটি একটু ক্ষুদ্র, 33টি স্তবক রয়েছে। জেনে রাখো প্রথম 3টি স্তবক কবিপুত্র অবিনাশ চক্রবর্তী রচনা করছেন। এটি একটি সঙ্গীত এবং দীর্ঘ কবিতার সংকলন। 33 স্তবকের শেষ 4 পংক্তি পূর্ববর্তী কাব্য শারদামঙ্গলের কথা কিন্তু মনে করিয়ে দিচ্ছে। এটা হচ্ছে মায়াদেবী। এরপর হচ্ছে শরৎকাল সম্পর্কে আমরা একটু দেখে নেব। শরৎকাল সম্পর্কে কি আছে একটু দেখে নিই। পরবর্তী কাব্য আমরা শরৎকাল সম্পর্কে একটু দেখে নিই। কবিতার সংখ্যা এটি 2টি সঙ্গীত এবং 4টি কবিতার সংকলন। পত্রিকায় প্রকাশ এটা হচ্ছে প্রভাত, মধ্যাহ্ন, সন্ধ্যা সঙ্গীতে প্রকাশ 1289 বঙ্গাব্দে, কার্তিক সংখ্যায় ভারতীতে। আর নিষেধ সঙ্গীতের প্রকাশকাল হচ্ছে 1899 মে জুনের প্রয়াস পত্রিকায়। এবং জেনে রাখো প্রথম কবিতা প্রভাত সঙ্গীত এর অন্যতম দুধের মেয়ে, এই কবিতাটি কিন্তু তিনি নিজের কন্যা বরদা রানীকে উদ্দেশ্য করে রচিত। তাহলে আমরা একটা ভীষণ ইম্পর্টেন্ট তথ্য পেলাম। এরপর আমরা জানবো তার আরেকটি কাব্যগ্রন্থ ধূমকেতু সম্পর্কে। এটি হচ্ছে পত্রিকায় প্রকাশ, অর্থাৎ ধূমকেতু কবিতাটি তিরোধানের পর
1899 সালে সেপ্টেম্বরে সে প্রভাস পত্রিকায় প্রকাশিত হচ্ছে। গঠন কেমন যে 11 পৃষ্ঠার 27 স্তবক বিশিষ্ট একটি ক্ষুদ্র কাব্য, পংক্তির সংখ্যা এতে 145টি, পংক্তির একটি কবিতা। জেনে রাখো এটা হচ্ছে 1882 সালে রচিত, এবং যে কবিতাটি রচিত হয়েছিল তার সাল তারিখ কবিতাটির নিচে উল্লেখ রয়েছে যে 12ই আশ্বিন বুধবার পূর্ণিমা 1289। আর ধূমকেতু কেন্দ্র করে যে কুসংস্কার কিছু মানুষের পোষণ করে থাকেন তার উল্লেখ করেই কবিতাটি শুরু হয়েছে। এরপর হচ্ছে দেবরানী, এটি হচ্ছে পত্রিকা প্রকাশ 1289 সালে ভাদ্র সংখ্যায় ভারতীয় পত্রিকায়। এটিও কিন্তু একটি ধরন কামান, একটি সঙ্গীত এবং একটি কবিতা সংকলন। স্তবক কিন্তু 4 পংক্তি বিশিষ্ট, 26টি স্তবক এই কাব্য রয়েছে। প্রকাশকাল হচ্ছে 1882 খ্রিস্টাব্দে। বাউল পিংসতি, এটি হচ্ছে পত্রিকার প্রকাশ, এটি হচ্ছে আংশিকভাবে কল্পনা পত্রিকা প্রকাশিত হচ্ছে 1293 বঙ্গাব্দে। গানের সঙ্গে এটি প্রস্তাবনা সহ 20টি সঙ্গীতের সংকলন, এবং এখানে 20 জন বাউলের মুখ দিয়ে 20টি গান শুনিয়েছেন, আর সেগুলি পরপর সূক্ষ্মতর কোনো তত্ত্ব পরিবেশিত হয়েছে এই কাব্যে। আর প্রতিটি গানে রাগ রাগিনী এবং তালে উল্লেখ রয়েছে, এবং এই কাব্যের প্রথম গানটার নাম হচ্ছে ভবে কেউ দোষী নয় আমিই দোষী, আর শেষ গান নাম হচ্ছে এ কেমন ভালোবাসা। তার আরেকটি কাব্যগ্রন্থ, বিখ্যাত কাব্যগ্রন্থ, সেটি হচ্ছে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে সাধের আসন। সাধের আসন সম্পর্কে একটু দেখে নিই। প্রকাশকাল হচ্ছে 1889। স্তবক এবং স্বর্গ সম্পর্কে একটু দেখে নিই। এই দেখুন, প্রথম স্বর্গ নাম হচ্ছে মাধুরী, স্তবক হচ্ছে 30টি। দ্বিতীয় স্বর্গ হচ্ছে গোধূলি ও নিশীথে, এবং এর স্তবক আমরা গোধূলির স্তবক পাচ্ছি 6টি, আর নিশীথের স্তবক পাচ্ছি 15টি। তাহলে এই স্বর্গে 15 এবং 6 21টি স্তবক রয়েছে। তৃতীয় স্বর্গের নাম হচ্ছে প্রভাত ও যোগেন্দ্রবালা, তার মধ্যে প্রভাতে স্তবক হচ্ছে 7টি, আর যোগেন্দ্রবালার স্তবক হচ্ছে 9টি। টোটাল হচ্ছে এই স্বর্গে হচ্ছে 16টি। চতুর্থ স্বর্গের নাম হচ্ছে নন্দ কারণ এবং স্তবক 25টি। আর বাকি হচ্ছে দেখুন পঞ্চমে হচ্ছে অমরাবতীর প্রবেশপথ, স্তবক 16টি। ষষ্ঠ হচ্ছে কে তুমি নাম, স্তবক হচ্ছে 23টি। সপ্তম হচ্ছে মায়া, স্তবক 33টি। অষ্টম স্বর্গ হচ্ছে শশীকলা স্থির সৌদামিনী অবিনা, এর স্তবক সংখ্যা 11টি, এবং এর সঙ্গে একটি কিন্নর গীতি রয়েছে। এবং নবম স্বর্গের নাম হচ্ছে আসনদাত্রী দেবী, স্তবক সংখ্যা হচ্ছে আরম্ভের গীতি ছাড়াও স্তবক হচ্ছে 20টি। দশম স্বর্গ হচ্ছে পতিব্রতা, স্তবক সংখ্যা আরম্ভের গীতি ছাড়া 12টি স্তবক, এবং উপসংহারে বা উপহার জাতীয় যে কবিতা সে স্তবক শোক সঙ্গীত এবং শান্তি গীতি ছাড়াও মোট স্তবক হচ্ছে 10টি। পত্রিকায় প্রকাশ সাধের আসন কাব্যগ্রন্থের প্রথম 3টি স্বর্গ প্রথমে মালঞ্চ পত্রিকায় এই সময়ের মধ্যে 1295 থেকে 1296 সালে প্রকাশিত হচ্ছে। পরে কবি স্বর্গগুলি পরিবর্তন ও পরিবর্ধন করেন, শেষের স্বর্গগুলি কবির জীবিতকালে প্রকাশিত হয়নি। উৎসর্গ হচ্ছে কাদম্বরী দেবীকে উৎসর্গ করছেন। রচনার কারণ আপনারা জানেন যে একটি বিখ্যাত লাইন হচ্ছে, হে যোগীন্দ্র যোগাসনে ঢুলু ঢুলু দুনয়নে বিভোর বিহবল মনে কাহারে ধ্যায়। এই যে কাদম্বরী দেবীর একটি প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরেই কিন্তু এই কাব্যটি। তারপরে জেনে রাখো এটি বিহারীলালের শেষ প্রকাশিত কাব্যগ্রন্থ। সাধের আসনকে শারদা মঙ্গলের পরিশিষ্ট হিসাবেও গ্রহণ করা যেতে পারে। এরপর হচ্ছে নিসর্গ সঙ্গীত, দেখুন প্রকাশকাল হচ্ছে প্রকাশিত হচ্ছে 1881-তে, ধরন হচ্ছে কবিতার সংকলন, আর এটিতে 10টি সঙ্গীত এবং 6টি কবিতা রয়েছে। আমরা এই আলোচনাটি বিহারীলাল চক্রবর্তী শারদা মঙ্গল শ্রী বিমল কুমার সম্পাদিত, মুখোপাধ্যায় সম্পাদিত একটি বই, তারপরে কবি বিহারীলাল শ্রী বিষ্ণুপদ পাণ্ডার আর বিহারীলাল রচনা সম্পদ থেকে, এটি হচ্ছে তার সম্পাদিত হচ্ছে প্রমথনাথ বিশেষ সম্পাদিত, এখান থেকে নেওয়া হয়েছে। মোটামুটি এই ছিল আজকের আলোচনা। দু একটা জায়গায় যদি একটু হয়তো দ্রুততার সঙ্গে বা কোনো একটু যদি ছোটোখাটো মিস্টেক হয়ে থাকে তার জন্য দুঃখিত। তাছাড়া যা লেখা আছে লেখাগুলোও কিন্তু 100% এ নিয়ে কোনো দ্বিমত নেই, প্রত্যেকটাই হচ্ছে অথেন্টিক এবং অথেন্টিক বই থেকেই সংগ্রহ করা আছে। এবং ভিডিওটি অনেকটা বড় হয়ে গেলো এই কারণে, কারণ অনেক কিছু জানানোর প্রয়োজন আছে, কারণ এগুলো থেকে পরীক্ষা এসে থাকে। তাই আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন, একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। আর যারা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি।